আর আমরা হাসা হাসা ইউনূস সাহেবের সাথে ওই জাতিসংঘে যাব। কে যাবে? আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, আর জামাতের যাবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আরেকজন আছে মাদ্রাসায় পড়া একটা ছেলে, একটু দাড়িওয়ালা একটা ছেলে, হে নাকি নাগরিক পার্টির কি সেক্রেটারি। 300 ভোট পাইব না দাঁড়াইলে, এখনো পার্টির রেজিস্টার, হেরেও জাতিসংঘের গুরুত্ব দেওয়া হচ্ছে। কত বড় চক্রান্ত ইউনূস সরকারের! সেই চক্রান্তের সাথে কি বিএনপি হওয়া উচিত? আবার শুনি জনাব তারেক রহমান সাহেবের সাথে যিনি থাকেন জনাব হুমায়ুন কবির সাহেব, আমাদের পররাষ্ট্র বিষয়ক ওই যে বিদেশি মানে ব্যক্তি, তিনিও যাবেন। আরো কে কে যাবেন? আমি তো মনে করি না মানুষ এটাকে ভালোভাবে নিবে। আমি কিন্তু বলে দিলাম, এতে এক্সপেল করলে করে দিবে। কিছুতেই ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বা বিএনপি ইউনূস সাহেবের সাথে যাওয়া উচিত নয়। গেলে পরে কিন্তু মানুষের কাছে ব্যাড নিউজ যাবে, খারাপ খবর যাবে। মানুষ মনে করবে আমরা ক্ষমতার জন্য এত পাগল হয়েছি যে আমরা চেয়ারের পায়া দইরা, ইউনূস সাহেবের চেয়ারের পায়া দইরা বসে থাকতেও আমাদের কোনো আপত্তি নাই, কারণ আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী হইতে হবে। আমি ব্যক্তিত্বহীন হইয়া, রাজনীতিহীন হইয়া আমি এই দেশে বিএনপির মতো একটা দল এইসব করুক, আমি এটা চাই না। এখন এটা করলেই যদি দল আমারে বাইর করে দেয়, আমার করার কিছু নাই। এক বিএনপির সাথে সাথে যত বড় কথাই জামাত বলুক, ভোট করে দেখতে পারে 10%-এর বেশি ভোট বাংলাদেশে পাবে না। সেই জামাতকে এত তোয়াজ করার জন্য এই তাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে আমাদের মহাসচিবকে একই প্রোটোকলে যেতে হবে। সবাই তো তিনজনই তো সাথী, ইউনূস সাহেব তো উপরে, আর তো আমরা তিনজন হইলাম তার সাথী সমান। অনেকে আজকে বলছে বডিগার্ড গার্ড, আমি তো ওইগুলো বলতে চাই না, সাথী বললাম। তিনজন সমান সাথী হবে। এই যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ সাহেব গিয়ে বয়ে থাকে, তাদের সাথে অনেক সময় তারা দেখলাম পায়ের উপরে পাও তুলিয়া তারা বৈশা থাকে। কালকে একজন নেতা, আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, ছাত্র রাজনীতির, নামটা বলবো না, বললে ওই বাংলাদেশের সবাই চিনে, উনি আমাকে ফোন করছিল। আমি বলছি আপনার সাথে তো আমি কথা বলবো না, আমি তো 6 মাস আপনার সাথে কথা বলি না, কেন জানেন? বললো কেন বলেন না? উনি শুনতেছে বুঝে আমার কথাটা। আমি বলি না এই কারণে, আপনার যে কর্মী ছিল এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনার যে কর্মী ছিল, আপনার পায়ের স্যান্ডেল খুলতো, সেই কর্মী পায়ের উপরে পাও তুললে ভাইস প্রেসিডেন্টগিরি করে ঐক্যের সম্মেলনে, আর আপনি যে নাগরিক পার্টির যে ওই আছে আক্তার আছে, তার 3 গজ পিছনে বৈশা থাকেন। এই কারণে আপনার সাথে আমি কথা বলি না 6 মাস যাব। আমার কথাটা কি বুঝতেন? লোকটার নামটা বুঝছেন? কমু কয়ে দেবো একদিন। বলে দেন, হ্যাঁ, বলে দেন। বলে দিব? না, বলবো না, আমার বন্ধু সে। কিন্তু যে বৈশা থাকে তার নাম আলী রিয়াজ, পায়ের উপরে পাও তুলে, সেই হলো বাংলাদেশের মালিক। সংবিধান ঢিল মেরে ফেলায় দেয়, আর তার সামনে গিয়া যে বৈশা থাকে আমার বন্ধু আলী রিয়াজ, তার পায়ে ধরা করবি ছিল। আমি তো কোনোদিনই যাব না এদের সামনে। আরে বাবা, রাষ্ট্র ক্ষমতা এতই মজা, কি দরকার প্রধানমন্ত্রী? আমি তো বলছি মন্ত্রী বানাইলে হমু না, প্রধানমন্ত্রী বানাইতে চাইলে 10 দিন চিন্তা করবো। আমার নাম ফজলুর রহমান। অত সুজানা নেতৃত্ব কর্ম, রাজনীতি কর্ম, মানুষের পায়ে ধরে মানুষের সেবা কর্ম, মানুষের কুড়ে করে যাবো, শ্রমিকের বস্তিতে যাবো, ক্ষেত রাইলে যাবো, মানুষের ঘাম বুকের মধ্যে নিব। প্রধানমন্ত্রী হব না। অত টেহা বানাইবার লাগি, পয়সা বানাইবার লাগি, একটা ব্যাংক আছে 2টা ব্যাংক বানাইবার লাগি, একটা বাগান বাড়ি আছে 2টা বাগান বাড়ি বানাইবার জন্য খালি ক্ষমতা যাইতে হবে, চান্দাবাজি ধান্দাবাজি করার জন্য। ব্যক্তিত্ব যদি না থাকে, সম্মান যদি না থাকে, রাজনীতি করি সম্মান কামানোর জন্য, টাকা বানানোর জন্য না, সরকারের পাওয়ার দেখানোর জন্য না। আমি সেই কারণে আপনাকে বলছি, ওই যে আমার সাথে দলের কেন জানি, আমি দলের কর্মীদেরকে বলবো, আমি যদি বাবার কথাটা ভুল করে থাকি তোমরা আমারে বইলো যে মহাসচিব এইভাবে যাওয়া উচিত না, এতে দলের প্রেস্টিজ কমে। ইলেকশন কবে হবে? এই যে একটা ইলেকশন আছে, 12,75,00,000 ভোটার আছে, 12,75,00,000 ভোটারের মধ্যে 2-3 জন শুধু নেতারা বিশ্বাস করে বাংলাদেশে ভোট হবে, আর 12,75,00,000 মানুষই বিশ্বাস করে না এই দেশে ভোট ফেব্রুয়ারি মাসে হবে। এই মরিচিকার পিছনে দৌড়াইতাছি আর কম্প্রোমাইজ করতেছে। প্রতিদিন আমাদের নেতা যাইতেছে ওইখানে মিটিং করার জন্য, গিয়া কোথায় নেন, সবই নেন,
নিয়ে নেন, তবু কিছু আমাদেরকে রাইখা খালি ক্ষমতায় দেন। কইতেছে যারা জীবনে কোনোদিন ভোট করলে 2,500 ভোট পাবে না, যারা এই দেশের নাগরিক না, যারা আমেরিকান, অস্ট্রেলিয়ার নাগরিক, কানাডার নাগরিক, ইংল্যান্ডের নাগরিক, সেই সব লোকের কাছে গিয়া তারা মুসলিকা দিতেছে, হ হ দেন আমরা একটু দরখাস্তটা একটু দস্তখত করে দিই। আমি এগুলা পছন্দ করি না, আমি এটা সমর্থন করি না। আমি ফজলুর রহমান আমার নাম, আমি যুদ্ধ করে এদের স্বাধীন করছি, আমিও যুদ্ধ করে এদের স্বাধীন করছি। চাচা, স্যার, বাবা, আপনার বাড়িতে একটা বীরুত্তম, একটা বীর বিক্রম, 3টা বীর প্রতীক, আপনি সেই বাড়ির মেয়ে গো মা, আপনি কর্নেল তাহারের বাস্তি, আপনি আপনি বুঝেন যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, ওই সব বেটারা বৈশা থাকবো আর এদের করোনা পায়া তুই ইলেকশনের আমাকে ব্যবস্থা করে দেন। কি এর লাগে ইলেকশনটা ও দিব কেন, ওর বাপে দিব, তার দেখতে দিব ইলেকশন, যদি বিএনপি মেরুদণ্ড সুজা করে দাঁড়ায়। আমার কথাটা খুব ক্লিয়ার, সেই বিএনপিতে আমি থাকতে চাই, যেহেতু আমি আসছি, দল বদলাইতে চাই না। আবারও মানুষকে জানাই দল, কারণ একবার আওয়ামী লীগ বদলাইছি, একবার কৃষক শ্রমিক জনতা লীগ বদলাইছি, আসছি বিএনপিতে, আর কি বদলামো? কলিকতা লোকটা তো খালি দল বদলায়, তার তো নীতি ঠিক আমি তো চাই না, কিন্তু বিপদে পড়ে দল বদলাইতে হয়, বিপদে পড়ে দল বদল করতে হয়। আমি তো বিপদে পড়ে আছি, ধরেন আমাকে যদি 3 মাস পরে উইথড্র না করলো, আমার বহিষ্কার আদেশ হয়, আমাকে ঘরে বসে থাকতে হবে একদম। আমি তো ঘরে বসে থাকার মানুষ, আমি কিভাবে বাঁচবো? তা না হলে আমার ভিন্ন পথ খুঁজতে হবে। কিন্তু আমি চাই বিএনপিতে থাকতে, কথাটা খুব ক্লিয়ার, আমার দলে থাকতে চাই, যাতে মানুষ না মনে করে লোকটা ইচ্ছা করে দল বদলাইছে। কিন্তু বিএনপি আমাকে আঙ্কেল, বাধ্য। এখানে আমার একটা প্রশ্ন আছে। বিএনপির গত 14 মাসে আমি বিএনপি 16 বছর ক্ষমতার বাইরে, 20 বছরের মতো, তারপরে চেঞ্জ হলো, তারপরে তো এই যে আজকে গত 14 মাসে বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধের সমস্ত নিদর্শন ধ্বংস করে দিল। আপনি নিজে সারাক্ষণ এই কথাগুলো বলছেন, এবং মুক্তিযুদ্ধকেই বিলীন করে দিয়ে জামাত এখন বেসিক্যালি সরকারটা চালাচ্ছে। ইয়েস। বিএনপি কিন্তু কোনো সময়ই আমরা দেখি নাই, সকালবেলা যদি বিএনপি একটু পক্ষে বলার চেষ্টা করে মুক্তিযুদ্ধের কথা বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার কথা, বিকালবেলায় ধরেন সকালবেলা সালাউদ্দিন সাহেব একটা কথা বললো, একটু মনে হলো ফেভারের মধ্যে কথা, বাংলাদেশের পক্ষে কথা, বিকালবেলায় ওনার মহাসচিব বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্য কথা বললো। মানে একটা কোনো সময় বিএনপিকে গত 14 মাসে, বাকি পুরনো সব বাদ দেন, 14 মাসে বিএনপি একটা বারের জন্য মুক্তিযুদ্ধের প্রশ্নে ডিসিসিভলি কোনো কথা বলেনি, যে না মুক্তিযুদ্ধের প্রশ্ন। উল্টে সাদেক হোসেন আপনি খোকা এই প্রশ্নটার উত্তর মুক্তিযুদ্ধ আমি দিচ্ছি। মুক্তিযুদ্ধের আমাদের পক্ষে পক্ষ না। থেকে আঙ্কেল, আমি আপ- আরেকটা জিনিস বলি, সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার ছেলে ইশরাক হোসেন 32 নম্বরে যে ভাঙা 32 ভাঙার একটা নেতৃত্ব দিল, এবং বলো তার একটু তোমায় কথা দিলাম 32 আমরা দখল নিলাম। এই যে একটা পরিক্রমা, এই যে একটা চেহারা, অ্যাট দ্য সেম টাইম বিএনপির আপনি আছেন, আরো কয়েকজনকে দেখছি মুক্তিযুদ্ধের কথা বলে যাচ্ছেন। বিএনপি কি আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের মানে জামাতিদের পক্ষের শক্তি বা বিপক্ষের শক্তিতে ভিতরে ভিতরে ভাগ আছে? এটা কিন্তু খুব আলোচনা হচ্ছে এখন। 1 নম্বর কথা হলো যে জামাতের যে উদ্যোক্ত, জি। একদম গ্রাম লেভেল থেকে ধরে এখন সেন্ট্রাল লেভেল পর্যন্ত, জি। আমাকে ওই দিন খবর পাঠানো হয়েছিল, আমি স্পষ্টভাবে বলতেছি, সচিবালয়ের সিনিয়র মোস্ট সচিবদের একজন জি। বলছে যে 64 জন ডিসি আছে বাংলাদেশে, ও 64 জেলায়, এর মধ্যে 46টি জেলার ডিসি হইল ডাইরেক্ট জামাত শিবিরের লোক। ওকে। ইউনো টিউনো কত আছে হ্যাঁ। এটার হিসাব আপনাকে দিলাম না। আর সচিবালয়ে যে সচিব, মূল সচিব বৈশা আছে জি। এবং অন্য সচিবরা বসে আছে, তার 90% হলো জামাতের কথায় চলে, তা না হলে তারা এখানে থাকতে পারবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে যে দেওয়া আছে, ভাইস চ্যান্সেলর যারা আছে, এরা প্রায় 95% জামাতের লোক, এরা জামাতি। এই যে জামাত একটা স্বাধীনতা বিরোধী শক্তি, দেশটা যারা চায় নাই,
তারা এই দেশের এখন সমস্ত ক্ষমতা দখল করে আছে, ব্যাংক দখল করে আছে, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করে আছে, হাউজিং দখল করে আছে, স্বাস্থ্য দখল করে আছে, বিশ্ববিদ্যালয় দখল করে আছে। বিএনপির যদি এতে লজ্জাও না হয়, হুঁশও না হয়, হুম। এবং বিএনপি যদি আজকের মুক্তিযুদ্ধের সেই অসহনীয় অবস্থার মধ্যে বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ায়, আমি তো সবসময় বলি মুক্তিযুদ্ধের পক্ষে একটি রাজনৈতিক দল এখানে হবে। হ্যাঁ। সেটা শেখ হাসিনারা অনেক ক্ষতি করে গেছে মুক্তিযুদ্ধের নামে, জয় বাংলার নামে দেশটা এইটাকে একটা ঘৃণিত শব্দ করে তারা সব পালাইছে। কিন্তু সব পালাইলে তো তারা মনে করলাম 2 লাখ পালাইছে, কিন্তু এদেশে মুক্তিযুদ্ধের লোক তো হইলো শতকরা 95 জন। 18 কোটি মানুষের মধ্যে ভাগ দিয়া দেখেন 17.5 কোটি মানুষ হইল মুক্তিযুদ্ধের পক্ষের লোক। মুক্তিযুদ্ধের পক্ষে একটা রাজনৈতিক দল দাঁড়াতেই হবে এবং আল্লাহর রহমতে দাঁড়াবে। কিন্তু আজকের সরকার মুক্তিযোদ্ধাদেরকে দাঁড়াইতে দিবে না। দেখেন না, মুক্তিযোদ্ধারা একটা টকশো করতে গেছিল এই রিপোর্টার সিনিয়রিতে, 87 বছরের লতিফ সিদ্দিকী, যারা না হইলে দেশের স্বাধীনতা আসতো না, ইউনিভার্সিটির প্রফেসর কার্জন সাহেব, আমার ভাই, সবচেয়ে মানে সম্ভাবনাময় যে সাংবাদিক, তার নাম মঞ্জুরুল আলম পান্না, যারা হাসিনা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে বলতে গেলে সাংবাদিক হিসাবে, তারা এখন জেলখানায় আছে। মুক্তিযোদ্ধাদেরকে তারা একত্রিত হতে দিবে না। যদি একত্রিত হতে দেয়, তাহলে আমি বললাম এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কঠিন ভাবে একটা রাজনৈতিক শক্তি দাঁড়াবে এবং দাঁড়াতেই হবে। এবং মুক্তিযুদ্ধের শক্তি যদি এইখানে নির্বাচন করতে না পারে, এটা আওয়ামী লীগ না, আবারও বলছে, বললেই কয় ফজলুর রহমান ফেসিস্ট, এটা আওয়ামী লীগ না। মুক্তিযুদ্ধের শক্তি যদি এখানে দাঁড়াইতে না দেয়, তাহলে দেশে ইলেকশন হবে একতরফা। এই ইলেকশনটা গ্রহণযোগ্য হবে না। রাজাকাররা হয়ে যাবে, এই দেশের মাথার উপরে উঠে নাচানাচি করবে। কাজে আমি এটা দাবি করি যে মুক্তিযোদ্ধারা যদি কোনো সংগঠন করতে চায়, সরকার যাতে তাদেরকে ফেসিস্টের মতো, ফেসিস্ট বলে হাসিনাকে, এই সরকার ফেসিস্টের চেয়েও খারাপ কাজ করতেছে। এরা কোথাও কোনো জায়গাতে একটা মাজারের কোন লোককে দাঁড়াইতে দেন, একটা তাবলিগ মানে আহলে সুন্নাতুল জামাতের লোককে কোথাও দাঁড়াতে দেয় না। অথবা কিন্তু ওয়াহাবি যারা আল্লাহ রসুল রসুলরে যারা বড় ভাই কয়, এরারে কিন্তু মাথার উপর তুললে আব্বাজান ডাকে। এই দেশে কোন সঠিক লোককে রাস্তায় দাঁড়াইতে দেয় না, অথবা কথা বলতে দেয় না, জেলখানায় নিয়ে যায়। এই যে আবু আলম শহীদ খানের মতো একজন সচিব, শফিক সাহেবের, ভুইয়া শফিকের মতো একজন সচিব, কি তাদের অপরাধ? তাদেরকে জেলখানায় নিয়ে গেল, কি তাদের অপরাধ? কারা তারা হত্যা করছে এবং হত্যা মামলায় দিয়ে দিল, সন্ত্রাস মামলায় দিয়ে দিল। এই যে শুরু হয়েছে দেশে, বিএনপি কথা বলবে না, ইন্ডিয়া বলছে না তো। না না, বলছে না। বিএনপির একজন, উনি আমার নেতা এখন, যদিও বয়সে আমার আমার ছোট ভাই, তার নাম সালাউদ্দিন আহমদ। আমি এটাই বলবো, কালকেও শুনতেছিলাম তার কথা, আজকেও শুনতেছিলাম। ভদ্রলোক হওয়া ভালো, ভদ্রলোক হওয়া ভালো, এটা সভ্যতার লক্ষণ। কিন্তু অতি ভদ্রলোক রাজনীতিতে কিন্তু দুর্বলতার লক্ষণ। যারা বেশি অতি ভদ্রলোক হয় রাজনীতিতে, তাদের গিয়ে ইমামতি করা উচিত, তাদের ইমামতি করা উচিত। বাংলাদেশের রাজনীতিতে বক্তৃতা করতে কথা, রাজনীতির কথা ফজলুর রহমানের মতো হইতে হবে। দুর্বলরে রক্ষা করো, দুর্জনের হানো, বন্ধুকে বুকে দাও, শত্রুকে ধরো। ইট ইজ এন ওয়ারফিল্ড, নো কোয়েশ্চেন অফ মার্সি। কারণ এখন মুক্তিযুদ্ধ নিয়ে ফাইট হইতেছে। এটা তো বিএনপি বুঝে কিনা আমি জানি, নিশ্চয় বুঝে। আমি, আমার নেতাদের প্রতি শ্রদ্ধা আছে। এই ফাইটটা ইলেকশনের ফাইট না। 71 থাকবে কি থাকবে না, মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না, এটা হলো ওইটার ফাইট। এইটা আমি কইতেছি, আজকে 1 বছর যাবৎ রাজাকাররা মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চায়। না হইলে ডাকসুতে পাশ করে ছাত্র শিবির, আর রসুল্লাহ খায় লাহোরে কেন, ইসলামাবাদে কেন জামাত রসুল্লাহ খায়? এর অর্থ হইল গভীর বাড়ি আমাদের এখন ওখানে আছে, খুব ক্লিয়ার। এইটা ওয়ারফিল্ড। ওয়ারফিল্ড মানে হলো আমরা মুক্তিযুদ্ধ থেকে আসে, যখন বর্ডার থেকে ঢুকিয়ে আইসা জীবনের ঝুঁকি নিয়ে, আমি মেঘালয়ের টেকের ঘাট দিয়ে ঢুকছি। আমার যে
মেজর ছিল, মেজর দামি, লেফটেন্যান্ট কর্নেল দামি, সে বলছে, ইউ লিডার ফজলুর রহমান, ইউ আর গোয়িং টু এ ওয়ারফিল্ড, ইটস এ ভেরি ক্রুয়েল গেম, ইফ ইউ ডু নট কিল ইউর এনিমি, এনিমি উইল কিল ইউ। কথাটা কি বুঝতে পারছেন? আমাকে আমার কমান্ডার বলতেছে যে আপনি যুদ্ধ করতে যাইতেছেন, ইট ইজ এন ওয়ারফিল্ড, এবার নিষ্ঠুর খেলা, নো কোয়েশ্চেন অফ মার্সি, ইফ ইউ ডু নট কিল ইউর এনিমি, এনিমি উইল কিল ইউ। আর রাজনীতির কথাটা হইল, রাজনীতির কথাটা হইল, দিস ইজ নট দ্য আর্মস দ্যাট ফাইটস, বাট দ্য ম্যান বিহাইন্ড দ্য আর্মস, অ্যান ইডিওলজি বিহাইন্ড দ্য ম্যান দ্যাট ফাইটস। অস্ত্রটা যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, মানুষের পিছনে আদর্শটা যুদ্ধ করে, এটা হলো রাজনৈতিক ফাইট। এখন তো আমরা রাজনৈতিক ফাইট শুরু করছি, যে বিএনপি যদি মুক্তিযুদ্ধ স্বীকার না করে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তো এক, বিএনপির কোনটা? মুক্তিযুদ্ধ তো খালি থাকবে না। বিএনপি যদি মুক্তিযুদ্ধ ধারণ না করে, তাই তো মুক্তিযুদ্ধের শক্তি দাঁড়াবে। এখন আমার আপনি নাকি মুক্তিযুদ্ধের সারাদিন দেখবেন পত্রিকাতে আসে বা ওই যে ইউটিউবে ফজলুর রহমান নতুন দল করতেছে। আরে আমি তো বিএনপি করতে চাই, আমি নতুন দল করবো কেমনে? আমি তো করি বলি না, কিন্তু আমি চাই দেশে একটা নতুন রাজনৈতিক দল হোক বা শক্তি হোক, যেটা মুক্তিযুদ্ধের পক্ষে, রিয়েল মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধরা ফেল করছে, ৭২-এ ফেল করছে, ৭৫-এ ফেল করছে, কর্নেল তাহেররা ফাঁসিতে গেছে, সিরাজুল হক খানরা অসহায় ভাবে মৃত্যুবরণ করছে, আসম আব্দুর রবরা বোকা হয়ে গেছে। কিন্তু আমি চাই যেসব মুক্তিযোদ্ধারা আমরা জীবিত আছি, যেসব মুক্তিযোদ্ধা তারা তারা একটা অকরুক, মাকে রক্ষা করুক। মা বড় দুর্গতির মধ্যে আছে। আমার মা এখন পরের ঘরে বন্দী। যারা একদিন বঙ্গোপসাগরে স্টিমার নিয়ে আসছিল, সপ্তম নৌবহর, তারা এখন আমার দেশ নিয়ে যেতে চাচ্ছে। তারা ওই আজকে শুনলাম সরকার স্বীকার করছে যে আমেরিকান বাহিনী আইসা কোথায় নামছে, আমেরিকান বাই সেন্ট মার্টিন দ্বীপে নামছে, রেডিসন হোটেলে চিটাগাঙ্গে ঘুমায়, করিডোর তারা নিয়ে যাবে। এবং এক সময় ব্রিটিশ কিন্তু ইংরেজরা এইভাবে আসছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে। আমরা শুধু বাণিজ্য করিবে কইছিল সিরাজউদ্দৌলা আলীবর্দী খান রে, পরে কিন্তু আর বাণিজ্য করে নাই। সেই বাণিজ্য বাণিজ্যের দণ্ডরূপে আবির্ভূত, রাজদণ্ড হিসাবে আবির্ভূত হইল। ২০০ বছর বাংলার সমস্ত লুণ্ঠন করে করে বাংলাকে ভিখারিতে পরিণত করলো। ১৭৭৪ সনে ৭৪-এর মন্বন্তর নামে যে ইতিহাস হলো, সব লুট করলো, সোনার বাংলা থেকে লন্ডন তৈরি করলো। আর গ্রামে গ্রামে মেয়ে ছেলেদেরকে অত্যাচার করা শুরু করলো। মসলিন শাড়ি যারা বানাইতো তাদের হাতের আঙ্গুল কাটে দিল। বাংলায় তাদের আঙ্গুল কাটতে দেওয়া হইতো, ব্রিটিশরা কাটে দিত যাতে মুসলিম বানাইতে না পারে, ব্রিটিশ দ্রব্য যাতে আমদানি করতে হয়। আমার সোনার বাংলাতে একটা টাকশাল ছিল, যেটা সাউথ ইস্ট এশিয়ার সমস্ত টাকা ছাপানো হইতো। সেই টাকশালের মালিক ছিল মহাতব চাঁদ জগৎ শেঠ। সেই সোনার বাংলা শ্মশান হয়ে গেল ২০০ বছরে। নীল সাহেবদের অত্যাচারে জর্জরিত হয়ে, ব্রিটিশের অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের মায়েরা বোনেরা ছড়া বলতো, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো, রসুন বুনেছে। আমরা এখন ওই দিকে যাচ্ছি, ওই দিকে যাচ্ছে আমাদের দেশ। হয়তোবা ব্যক্তিগতভাবে তারা অস্ত্র নিয়ে আমাদের দেশ শাসন করবে না, কিন্তু আমাদের দেশটাকে উপনিবেশ হিসেবে রাখবে। এবং সেন্ট মার্টিন দ্বীপকে যদি দিয়াগু গার্সিয়া বানায় ফেলে মাগো, তাইলে আর এই দেশের চিটাগাং যদি আমার কাছ থেকে চলে যায়, তাইলে মানুষের দেহ থেকে গলাটা চলে গেলে যেমন, বাংলাদেশ থেকে চিটাগাংটা চলে গেলে তেমন। আর যদি ওই আরাকানকে কেন্দ্র করে যদি আমার ৩টা পার্বত্য চট্টগ্রামের জেলা যদি গাজা উপত্যকা হয়ে যায়, তাইলে আর আমাদের এই দেশে বেঁচে কোনো লাভ নাই। কাজেই এই যে ইউনূস সরকার সব আন্তর্জাতিক খেলার গুটি হিসাবে এই দেশটাকে আজকে বন্ধক দিয়ে দিচ্ছে, এর বিরুদ্ধে কি কেউ কথা বলবে না? সবাই কি খালি থাকবে কখন ইলেকশন হইবে, কখন কি লুটপাট টুটপাট কিছু করতে পারবো কিনা, আরেকটা বাড়ি বানাইতে পারবো কিনা, কিছু টাকা পয়সা বিদেশে রাখতে পারবো কিনা, ওই মানে ওয়াশিংটনে একটা বাড়ি করতে পারবো, এটার জন্য কি আমার দেশ? নাকি আমার দেশ হলো ওইটা যে দেশের জন্য আজ থেকে ৫৪ বছর আগে
আমরা মানুষকে বুঝাইতাম আমরা বাঙালি জাতি, এক সময় আমাদের সবকিছু ছিল, পাঞ্জাবিরা সব লুণ্ঠন করে সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছে, যদি আমাকে ভোট দাও, আমার সঙ্গে যদি যুদ্ধে যাও, তাইলে আমি সোনার বাংলা আবার ফিরিয়ে আনবো, এদেশে গণতন্ত্র হবে, এই দেশে পেটের ভাত পরনের কাপড় হবে, এই দেশে ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে শুনো হয় মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, সেই সমাজ হবে, সেই দেশ হবে, যে দেশ জ্ঞানে গুণে, ইতিহাসে ঐতিহ্যে বিজ্ঞানে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে। এই যে একদিন মানুষকে যুদ্ধে নিয়ে গিয়েছিলাম, আজকে দেখা যাচ্ছে যুদ্ধে নেওয়া দূরের কথা, মানুষকে স্বপ্ন দেখিয়ে আমি যে সর্বনাশ করেছি, আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় 104 বছর পরে আইসা একটা সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে। আমি তাই বলি আপনাদেরকে, এই দেশটার জন্য আমি এই কাজটা করতেছি। এটা যদি কেউ না বুঝে, কোনো টাকা চাই না, পয়সা চাই না, সম্পদ চাই না, নেতা হইতে চাই না, মন্ত্রী হইতে চাই না, প্রধানমন্ত্রী হইতে চাই না, দেশ বাঁচাইতে চাই, দেশের মানুষের পেটে ভাত দিতে চাই, কাপড় পরাইতে চাই। গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে, 28 লক্ষ মানুষ এই দেশে না খায়া ঘুমায়, রাতের বেলা 60 লক্ষ মানুষ এই দেশে রাতের সারাদিনে এক বেলা খায়, এই দেশের 1/3 মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। এখন এই দেশে আসছে সাম্প্রদায়িকতা, ধর্মের নামে হিজবুত তাহারির আসছে। এখন দেখলাম আবার মৌলানা সাহেবরা গেছে আফগানিস্তানে, সেই আফগানিস্তান থেকে নাকি আমাদের জন্য আদর্শ হবে, তুমি আমি তালেবান, বাংলা হবে আফগান। যে আফগানিস্তানে 1/3 মানুষ রাতের বেলায় এখন না খায়া থাকে, মানুষ যে মানুষের মৃত্যু হইলে পরে কাফনের কাপড় ছাড়া পাহাড়ের নিচে নিয়ে ফালায় রাখে, কাপড় নাই, আমাদের দেশকে সে আফগানিস্তান বানাইতে চায়। এইটাই আমাদের এখন দেখতে হচ্ছে। এবং রাজনীতির নামে ধর্ম ব্যবসায়ীদের যে উৎপাত একটা চলছে সারা দেশব্যাপী, এটা থেকে যদি দেশের মনুষ্যত্ব বিবেককে বাঁচাতে হয়, যদি মানবতাকে বাঁচাতে হয়, আধুনিকতাকে বাঁচাতে হয়, বিজ্ঞানকে বাঁচাতে হয়, যদি আমার পূর্বপুরুষ কে বাঁচাতে হয়, সেই আমার পূর্বপুরুষের ত্যাগ, ফকির মজদুসা থেকে ধরে হাজী শরীয়তুল্লাহ তিতুমির, সূর্য সেন, ক্ষুদিরাম, শেরে বাংলা ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদেরকে যদি ইতিহাসের সম্মানজনক হিসাবে বাঁচাতে হয়, আর আমাদের মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সিভিল নেতৃত্ব দিয়েছিল তাজউদ্দিন সৈয়দ নজরুল, আর যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল প্রধান সেনাপতি উসমানী, 1 নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, 2 নম্বর সেক্টর কমান্ডার মুশাররফ, খালেদ মুশাররফ, তার মৃত্যুর তার আহত হওয়ার পরে এটিএম হায়দার বীরুত্তম, তারপরে 3 নম্বর সেক্টর মেজর শফিউল্লাহ, 4 নম্বর সেক্টর সিআর দত্ত, 5 নম্বর সেক্টর মীর শওকত আলী, 6 নম্বর সেক্টর এম কে বাশা, 7 নম্বর সেক্টর কাজী নুরুজ্জামান, 8 নম্বর সেক্টর এম এ মঞ্জুর, 9 নম্বর সেক্টর এম এ জলিল, 11 নম্বর সেক্টর কর্নেল তাহের। মুক্তিযুদ্ধের সেই সম্মানের ইতিহাসকে যদি, আমাদের সে ঐতিহ্যের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসকে যদি বাঁচাতে হয়, তাহলে স্বাধীনতা বিরোধীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সাম্প্রদায়িক শক্তি হিজবুত তাহরির, যারা বর্বর মধ্যযুগীয় শাসন ফিরিয়ে আনতে চায়, তাদেরকে এই যুদ্ধটা আমি করতেছি। আমি কোন দল বুঝি না, মত বুঝি না, মুক্তিযোদ্ধা হিসাবে এই যুদ্ধটা করতেছি। আমার বয়স হয়েছে, যে কোনো সময় আমি মৃত্যুবরণ করতে পারি। আমি সবকে হাত জোর করে বাঙালি জাতিকে আহ্বান করতে চাই, আপনারা কি এখনো ঘুমিয়ে থাকবে? এই দেশে কি হচ্ছে আপনারা দেখেন না? কবর থেকে লাশ তুললে আবার পুরাই দিতেছে মুসলমানের লাশ, মা মেয়েকে একসাথে রেপ করে আবার গুলি করে হত্যা করতেছে, এটার কোনো বিচার নাই। আপনারা কি কিচ্ছুই দেখেন না? দেশে কি চলতেছে আপনারা বুঝেন না? ফজলুর রহমানের মতো একটা মানুষ, আমার এই বয়স, আমি মুক্তিযোদ্ধা, জীবনে কারো কাছ থেকে 1 টাকা চান্দা নেই নাই, ধান্দাবাজি করি নাই, জীবনে কোনো পরীক্ষা একবারের জায়গায় 2 বার দেই নাই। আমি ফজলুর রহমান জীবনে কোনোদিন সল ছাত্রী করি নাই। সেই লোকটার বাসার সামনে আইসা ফজু পাগলা গ্রেপ্তার করো কইয়া সারা পৃথিবীর সামনে আমাকে কলঙ্কিত করে, এটা কি আপনারা দেখেন না বাংলাদেশের মানুষ? আর চুপ করে থাকে সরকার। এমনকি আমার দল একটা বিবৃতি পর্যন্ত দেয় না যে ফজলুর রহমানের বাসার সামনে এই ধরনের কুৎসিত কাজ যারা করে তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। এরা আবার গিয়ে ডাকাতি কেসে ধরা পড়ছে
ওই মেয়েটা সহ সবাই উত্তরাতে হ্যাঁ। চাঁদাবাজির ডাকাতি করতে গিয়া। কেউ দেখে না, সবাই মুখ বুবা করে থাকবেন, মুখ সেলাই করে থাকবেন। একটু পাশে দাঁড়ান, যারা সত্য কথা বলে, ন্যায় কথা বলে, তাদের পাশে দাঁড়ান। আর ইউনূস সাহেব হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বুবা। উনি সব দেখে, সব দেখে। এত বড় স্বার্থপর মানুষ আমি তো পৃথিবীতে দেখি নাই। উনাকে মনে করতাম উনি 10টা প্রধানমন্ত্রীর চেয়ে অনেক উঁচু হবে, এটা আমি বহুবার বলছি। এখন কানে ধরে বলতেছি যে আমি এটা ভুল করছিলাম। তারপরে বয়স হিসাবে আমি উনাকে শ্রদ্ধা করি। উনি এই দেশে যে খুন খারাপি, এই দেশে এই যে সব চলতেছে, এত অবিচার অবিচার চলতেছে, উনি দেখেন না? নাকি উনি অনন্তকাল এই দেশে শুধু ক্ষমতায় থাকতে চান, অন্যদেরকে দিয়ে চক্রান্ত করিয়া? আমি তাই বলি, মাগো, আমি আজকে আর আলোচনা করতে, শুধু আজকে আলোচনা শেষ পর্যায়ে বলতে চাই, এই দেশে অবশ্যই অবশ্যই একটা ফেয়ার ইলেকশন হওয়া দরকার। ফেয়ার ইলেকশন, যে ইলেকশনে বিএনপি থাকবে তার জোট সহ, জামাত থাকবে তার জোট সহ, থাকুক। কিন্তু এই দুইটা থাকলে ইলেকশন হবে না। কি হবে জানেন? বিএনপি ক্ষমতায় আসবে মেজরিটি নিয়ে, আর জামাত আসবে কম নিয়ে বিরোধী দলে। 1.5 বছরের মধ্যে বিএনপি কে কিক আউট করবে, ষড়যন্ত্র করিয়া, চক্রান্ত করিয়া, ওই ধর্ম বিরোধী কথা বলিয়া। জামাতের বিরুদ্ধে কথা বললেই হলো সে ধর্ম বিরোধী, ইসলাম মানে না। তাদের কতগুলো, ওই যে আমির হামজা নামে একটা, ওরে ঠিক কমো আমি, সময় আসো, ও বলছে মহসিন হলে নাকি 16 বছর আজান হইতো না। এত মিথ্যাবাদী, এত মিথ্যাবাদী, এত বাকওয়াস, এইসব লোকেরা এই দেশটাকে শেষ করে দিচ্ছে। কাজে আমি চাই এই দেশটাতে একটা ইলেকশন হোক, এবং সেই ইলেকশনের মধ্যে বিএনপি আর জামাত না, মধ্যে মুক্তিযুদ্ধের একটা শক্তি থাকুক। সেই শক্তিটা কিন্তু 15 বছর যারা খারাপ কাম করছে এরা না। আমি কথাটা খুব ক্লিয়ার বললাম। এরা একটু 10 বছর আওয়ামী লীগের আল একটু দাঁড়ায় থাকুক, কারণ আমাদেরকে 15 বছর ভোট দিতে দিচ্ছেন। মুক্তিযুদ্ধের শক্তি আসবে। গ্রামে গঞ্জে এখনো 5 কোটি মানুষ আছে যারা মনে করে 71-এর মুক্তিযুদ্ধে তারা জন্মগ্রহণ করে নাই, কিন্তু বয়স হয়েছে 40 বছর, সে জানে তার বাপে যুদ্ধ করছিল। বয়স হয়েছে 18 বছর, সে জানে তার দাদায় যুদ্ধ করছিল। বয়স হয়েছে একজন মহিলার 60 বছর, সে জানে আমি মুক্তিযুদ্ধের সময় 6 বছর বয়স ছিল, আমার দাদিকে বা আমার চাচিকে নিয়ে গেছিল দর্শন করার জন্য, আমার চাচাকে হত্যা করছিল। সেই যে ইতিহাস, সেই যে পাকিস্তানিদের কলঙ্কজনক ইতিহাস, আর বাঙালি জাতিকে হাজার বছর, বাঙালি জাতির হাজার বছরের গৌরবের শ্রেষ্ঠ ইতিহাস, সেই ইতিহাসকে বাঁচানোর জন্য আমি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষে একটা শক্তি দাঁড়ানো উচিত এই দেশে। এইটাই আঙ্কেল, আমার কথা। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাই, আপনি বললেন যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হওয়া প্রয়োজন, যেখানে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি থাকা উচিত। আপনি আপনার মতো করে বলেছেন, আপনার ব্যাখ্যা দিয়েছেন, সে প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আপনার কাছে জানতে চাই, ডক্টর ইউনূসের আন্ডারে কে নির্বাচন আদৌ আপনি মনে করছেন ঠিকঠাক হবে? কারণ ডক্টর ইউনূস তো প্রশ্নই আসলে আসে, জি। প্রশ্নই আসে না। জি। ডক্টর ইউনূস শুড গো দিস টাইম। ওকে। এখানে তত্ত্বাবধায়ক সরকার আসবে আইনের মাধ্যমে। এটাকে আটকায় রাখা হইতেছে চক্রান্ত করিয়া। তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার 120 দিনের মধ্যে ইলেকশন দিবে। আর ওই যে ওই সব দাবি দাবা, ওই যে কি 7টা ভোট পাইলে 14টা সিট দেওয়ান লাগবো, 7%, কি কয় আর পিও না কি কয় আর কি, হ্যাঁ। ওই ওই সব, ওই যে ধান্দাবাজি ছাইরা, ধান্দাবাজি দাবি ছাইরা সঠিক পথে আসো। ওই ধান্দাবাজি দাবি করে বিএনপি রে বকো। বিএনপি, আমি তো কই না আর কথাটা, বিএনপি একবার যদি শক্ত করে বলে যে এইসব কথা যদি বলস আমাদেরকে, কি বাজে কথা বলে বিএনপি কে, অকল্পনীয় বাজে কথা বলে। চোর, চাঁদাবাজ, ওই লুটেরা, ওই কত ধরনের কথা বলে, সন্ত্রাসী, ধর্ষণকারী, একটা কথা বিএনপি বলে না কেন? বিএনপি মনে করে যত কথা কয়, কিন্তু আমরা ক্ষমতায় যাব। আর এইসব কইতে কইতে তো মুখ কালি করে দিব, মুখে ঠেলি দিয়ে দিতেছে, একটা কথা বলে না বিএনপির একটা নেতা। এই যে কালকে যে বক্তৃতা করছে, চট্টগ্রামে যে বাজে বক্তৃতা করছে, এদেরকে তো
করা উচিত। এদেরকে তো কি করা উচিত? বিএনপির বলা উচিত আমির রে, জামাতের আমির এই বক্তৃতা করছে, হাত জোর করে জাতির কাছে মাপ চাইতে হইব, নাইলে কিন্তু খবর আছে। আর ওই যে আমির হামজা নামে একটা লোক, এর আমি কি কমু জানি না, আমির হামজা বক্তৃতা করছে দেশে দুইটা দল, একটা হইলো আল্লাহর দল জামাত, আর একটা হইলো আল্লাহ বিরোধীদের দল। এটা রাজশাহীতে কালকে বক্তৃতা করছে। এর আর কি করা উচিত? এই সরকার কেন আছে? হ্যাঁ, ওই সব জঙ্গিরারে বুঝি মাঠে ছেড়ে দিতে হবে। ওই পাল্লা মার্কায় ভোট না দিলে বেহেস্তে যাওয়া যাবে না। এদেরকে কি করা উচিত? কাজে আমি মনে করি ইলেকশনটা ইনুস সাহেবের অধীনে না, ইনুস সাহেবের একটা দল আছে। ওই যে দেখেন না, একটা ছেলেরে নিয়ে যাইতেছে, নাকি মাদ্রাসাত পড়তো, মা নাই বাপ নাই, ওই মাদ্রাসায় দিয়ে দিছে, অনিতা কইলি মৌলবীরা আমারে পড়ে, ওই যে কি লয়ে যেতেছে। এরা 2000 ভোট পাইব না দাঁড়াইলে, কিন্তু সারা বিশ্বের নেতৃত্ব করতেছে এরা। এই থেকে রক্ষা পাইতে হলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য একটা ইলেকশন দরকার। ক্ষমতায় যে আসুক, এবং আমি জানি ক্ষমতায় এখনো ক্ষমতায় ফেয়ার ভোট হলে বিএনপি আসবে, চালাক না 5 বছর, ভালো চালাইলে আরো 5 বছর চালাক, খারাপ চালাইলে মানুষ আরেকজনকে ভোট দিবে।